আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর অধরায় রয়ে গেল বিচার ক্ষতিপূরণ। লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে ৫ সদস্যের নাম ঘোষণা করলেন বিরোধী দলীয় নেতা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে নিত্যপণ্যে আগুন, চাপে ভোক্তারা। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন। টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার। শিবিরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি যুবদলের, শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধের দাবি। শাহবাগে ডাকসু নেতাদের উপর হামলার নিন্দা জানালো জামায়াত। তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প। বিশ্বকাপে খেলতে ইরানকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ। তেহরানের আকাশে সন্দেহজনক বস্তু শনাক্ত, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইতিহাসে শ্রমিকদের জন্য সবচেয়ে অন্ধকার এবং শোকাবহ দিনগুলোর একটি ২৪ এপ্রিল। ঠিক ১৩ বছর আগে ২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসের ভয়াল ঘটনায় ১১৩৬ জন পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত ও পঙ্গু হন প্রায় ৩,০০০ শ্রমিক। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের আর্তনাদ আর স্বজনদের কান্নায় সেদিন ভারী হয়ে উঠেছিল সাভারের আকাশ বাতাস। দীর্ঘ এক যুগের বেশি সময় পার হলেও স্বজন হারানো পরিবারগুলো এবং বেঁচে ফেরা পঙ্গু শ্রমিকরা আজও ক্ষতিপূরণ ও বিচারের আশায় আদালতের বারান্দায় আর পথে পথে ঘুরছেন। দীর্ঘ ১৩ বছর পার হলেও এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ বা দীর্ঘমেয়াদী পুনর্বাসন পায়নি অনেক আহত শ্রমিক এবং নিহতদের পরিবার। রানা প্লাজা ধসের পরপরই দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, বায়ার বা ব্র্যান্ড এবং সরকারের তরফ থেকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। রানা প্লাজা ডোনার্স ট্রাস্ট ফান্ড নামের একটি তহবিল থেকে ক্ষতিপূরণের নামে কিছু অর্থ বন্টন করা হলেও শ্রমিক সংগঠনগুলোর মতে সেটি ছিল স্রেফ অনুদান। শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের সারা জীবনের আয়ের সমপরিমাণ যে ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার কথা তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বুধবার ২২ এপ্রিল রাত ১১:৩০টার দিকে উপজেলার টঙ্গাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহৃতরা হলেন নুরুল আফসার, মোহাম্মদ আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত ও সাকিব। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা ইসমাইলের রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকালও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ রাত 11:30টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত অবস্থায় এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। দেশে চলমান জ্বালানি সমস্যার সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রস্তাবিত কমিটিতে সরকারি দলের ৫ সদস্যের সঙ্গে তারা একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৪ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার প্রতি সম্মান জানিয়ে বিরোধী দলীয় নেতা এই ৫ সদস্যের নাম ঘোষণা করেন। এই ৫ সদস্য হলেন সাইফুল আলম খান, ঢাকা ১২, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩, আব্দুল বাতেন, ঢাকা ১৬, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা ৪ এবং মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট ৫। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বাজারে নিত্যপণ্যের দাম দ্রুত বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। চাল, ডিম, তেল, ডাল, আটা থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্যের দামেই দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক পণ্যের দাম বেড়েছে। বাজার করতে গিয়ে ক্রেতারা বলছেন, আয়না বাড়লেও প্রতিদিনের খরচ বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, দাম বাড়ায় বাজারে ক্রেতারা সংখ্যা কমে গেছে এবং বেচা কেনায় ভাটা পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরাসরি মূল্যস্ফীতি বাড়ায়।
এটি উৎপাদন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে খরচ বাড়িয়ে শেষ পর্যন্ত ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করে। অন্যদিকে ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন, বাজারে নজরদারি আরো জোরদার করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিলের প্রস্তাব নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ মন্ত্রিসভা এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে দ্য মেম্বার্স অব পার্লামেন্ট আদেশ 2026-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধনটি কার্যকর হলে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিদ্যমান সুবিধা বাতিল হয়ে যাবে। এরপর এটি সংসদে বিল আকারে উত্থাপন করা হবে এবং অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে, এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের PRI এক সেমিনারে এই বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা রাজস্ব ও আর্থিক খাতে যথাযথ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। PRI এর প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান বলেন, গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটি হাই পাওয়ার্ড মানি অর্থাৎ 56 টাকা। এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। রাজস্ব খাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় সরকার উচ্চ সুদের স্বল্প ও মধ্যমেয়াদী ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নও নিতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক ও অশালীন বক্তব্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার অভিযোগ তুলে ছাত্র শিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অভিযোগ করেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত রুচির স্ট্যাটাস ও জনসমক্ষে আপত্তিকর বক্তব্য দিয়ে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে। রাজধানীর শাহবাগে থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের উপর হামলা এবং পাবনা ও কুমিল্লা ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর কয়েকজন নির্বাচিত নেতার উপর হামলা চালানো হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও অনভিপ্রেত। জামায়াত নেতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা উদ্বেগজনক। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা থাকবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা দিনে আরো দ্রুত বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের মতে সকালে তাপমাত্রা সহনীয় থাকলেও দুপুরের দিকে তা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরো বাড়বে। সন্ধ্যার পর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা ও আশেপাশের এলাকাগুলোতেও তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, ফলে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেল হোল মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জন্মসূত্রে নাগরিকত্ব বার্থ রাইট সিটিজেনশিপ ইস্যুতে দেওয়া এক মন্তব্য শেয়ার করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অজ্ঞতাপূর্ণ ও রুচিহীন বলে অভিহিত করেছে। বিষয়টি সামনে আসে মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেসের একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্য থেকে। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এবং পরে চীন বা ভারতের মতো নরক দেশ থেকে পুরো পরিবার সেখানে চলে আসে। ট্রাম্প পরে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই বক্তব্যের ট্রান্সক্রিপ্ট শেয়ার করেন। আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। খেলোয়াড়দের অংশগ্রহণের সরাসরি আপত্তি না থাকলেও নতুন এক শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বা কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন 2026 সালের বিশ্বকাপে ইরানের ফুটবলরা খেলতে পারবেন, তবে শর্ত হলো দলের সঙ্গে এমন কাউকে যুক্ত করা যাবে না যার সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কোনো সম্পর্ক রয়েছে। রুবিওর ভাষায় সমস্যার কেন্দ্রবিন্দু খেলোয়াড়রা নন, বরং তাদের সঙ্গে থাকা সম্ভাব্য ব্যক্তিরা। কেউ কোচ, কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় এলেও যদি আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে একটি ইরানের পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার 23 এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এর আগে ইরানের সমুদ্র পথে অবরোধের ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সূত্র থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দুটি বিমান বাহিনী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এছাড়াও বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। ইরানের রাজধানী তেহরানের আকাশে সন্দেহজনক লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরু করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, সম্ভাব্য হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তুতে নজরে রেখে কাজ শুরু করে। একই তথ্য নিশ্চিত করেছে নূর নিউজ, যারা জানিয়েছে রাজধানীর একাধিক স্থানে প্রতিরক্ষা ব্যাটারি সক্রিয় করা হয়েছে। তবে শনাক্ত হওয়া বস্তুগুলোর উৎস বা প্রকৃতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।